গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন পাওলো কোয়েলহোর লেখা দ্য আলকেমিস্ট। আজ চতুর্থ পর্ব। মরুভূমির অনেক অংশ বালিতে পরিপূর্ণ, বাকি অংশ পাথরে ভর্তি। সামনে বড় কোনো পাথর পড়লে তাদেরকে সেটির পাশ দিয়ে যেতে হয়। যদি পাথুরে এলাকা হয় তবে বড় ধরনের বাঁক নিতে হয়। বালু খুব মিহি হলে পশুগুলোর পা দেবে যায়, তখন শক্ত বালিযুক্ত স্থান দিয়ে পথ চলতে হয়। অনেক সময় শুকনো হ্রদের লবণে ঢাকা পথ পাড়ি দিতে হয়। পশুগুলো ওইসব পথে চলতে চায় না, কষ্ট হয়। উট চালকেরা তখন নামতে বাধ্য হয়, বোঝাগুলো নামিয়ে নেয়। এই ধরনের হেয়ালি ভরা পথে উট চালককেই বোঝা বইতে হয়। ওই পথটুকু পাড়ি দেওয়ার পর আবার উটে বোঝা চাপানো হয়। গাইড অসুস্থ হয়ে পড়লে কিংবা মারা গেলে উটের চালকেরা তখন লটারি করে নতুন কাউকে নিয়োগ করে। তবে এইসবের সবই হয় একটিমাত্র মৌলিক কারণে। কতগুলো বাঁক কাটাতে হবে কিংবা কতটুকু পথ সরে যেতে হবে তা কোনো ব্যাপারই না। কাফেলাকে কম্পাস বিন্দুতে আবার আগের পথে ফিরে আসতে হয়। বাধা দূর হওয়া মাত্র সে তার পথে চলে আসে। আকাশের তারকা মরুদ্যানের অবস্থা ঠিক করে দেয়। ভোরের আকাশে ধ্রুব তারকা দেখে বুঝতে পারে যে তারা পানি, খেজুর গাছ, আশ্রয় এবং অন্য লোকজনের দিকে ঠিক পথেই চলছে। একমাত্র ইংরেজ ভদ্রলোকই এইসব ব্যাপারে একেবারে উদাসীন। তিনি বেশিরভাগ সময় বইপত্রেই নিমগ্ন থাকেন। ছেলেটার হাতেও বই ছিল। সে সফরের প্রথম কয়েকটা দিন বইটি পড়ার চেষ্টা করেছে, কিন্তু তার মনে হয়েছে এর চেয়ে কাফেলার চলা লক্ষ্য করা এবং বাতাসের শব্দ শোনা অনেক বেশি উপভোগ্য। কিছু সময়ের মধ্যে সে তার উটকে আরও ভালোভাবে বুঝতে পেরেছে। সঙ্গে সঙ্গে সে প্রাণীটির সঙ্গে সম্পর্ক গড়ে নিল, বইটি ছুঁড়ে ফেলে দিল। অবশ্য ছেলেটার মনে একটি কুসংস্কারও দানা বেঁধেছে। যতবারই বইটি খুলবে ততবারই সে গুরুত্বপূর্ণ কিছু শিখতে পারবে। তারপরও তার কাছে বইটিকে অপ্রয়োজনীয় বোঝা মনে হয়েছে। উট চালকের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে উঠছে, তারা পাশাপাশি চলছে। রাতে আগুনের পাশে বসে ছেলেটা তার রাখাল জীবনের রোমাঞ্চকর কাহিনী চালককে বলে। এইসব কথোপকথনের এক পর্যায়ে চালকটি তার নিজের গল্প শোনায়। সে বলে, আমি বাস করতাম আল কায়রুমের কাছে। বাগান ছিল, সন্তান ছিল, স্ত্রী ছিল। জীবনটা এমন ছিল যে মনে হচ্ছিল মারা যাওয়ার আগে এই জীবন বদলাবে না। এক বছর ফসল হলো সবচেয়ে ভালো। আমরা সবাই একসঙ্গে মক্কা গেলাম। আমি আমার জীবনের একমাত্র অপূর্ণ ইচ্ছাটা পূরণ করতে পেরে তৃপ্ত হলাম। আমি এখন সুখে মরতে পারব, আর এই অনুভূতি আমাকে সুখী করে তুলল। কিন্তু একদিন পৃথিবী কাঁপতে আরম্ভ করল। নীল নদ উপচে পানি এলো। আমরা নিজেরা এমন বিপর্যয়ে পড়ব তা কখনোই ভাবতেই পারিনি। আমার প্রতিবেশীদের ভয় হল বন্যায় তাদের সব জলপাই গাছ শেষ হয়ে যাবে। আমার স্ত্রীর আশঙ্কা হল আমরা আমাদের সন্তানদের হারিয়ে ফেলব। মনে হলো আমার মালিকানায় থাকা সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে। এলাকাটি ধ্বংস হয়ে গেল। আমাকে বাঁচার জন্য অন্য কোনো জীবিকা খুঁজে নিতে হলো। এই কারণে আমি এখন উট চালক। তবে এই বিপর্যয় আমাকে আল্লাহর বাণী বুঝতে শিখিয়েছে। অজানাকে ভয় করার দরকার নেই মানুষের, যদি প্রয়োজন আর অভাব পূরণ করার সামর্থ্য তাদের থাকে। আমাদের যা কিছু আছে, জীবন, মালামাল, সম্পত্তি, সবই হারানোর ভয় থাকে আমাদের। তবে সব ভয়ই উবে যায় যখন আমরা বুঝতে পারি আমাদের জীবনের কাহিনী এবং পৃথিবীর ইতিহাস একই হাতে লেখা হয়েছে। অনেক সময় তাদের কাফেলার সঙ্গে দেখা হয় অন্য কাফেলার। সবার কাছে এমন কিছু থাকে যা অন্যদের দরকার, কারণ সবই এক হাতে লেখা হয়েছে। তারা আগুনের পাশে বসে। উট চালকেরা ঝড়ের তথ্য বিনিময় করে, মরুভূমি নিয়ে নানা গল্প করে। অনেক সময় তাদের কাছে মুখ ঢাকা রহস্যময় লোকজনের উদয় হয়। তারা বেদুইন।
তারা কাফেলা রুটের নজরদারি করে। তারা চোর বর্বর গোত্র সম্পর্কে হুঁশিয়ার করে দেয়। তারা আসে নীরবে, বিদায় নেয় একইভাবে। কালো কাপড়ে মোড়া থাকে তারা, দেখা যায় কেবল তাদের চোখ দুটি। এক রাতে এক উটচালক আগুনের কাছে এলো। সেখানেই ইংরেজ ভদ্রলোক ও ছেলেটা বসেছিল। গোত্রীয় যুদ্ধ লাগার গুজব আসছে, উটচালক বলে তাদের। তিনজনে নীরব হয়ে গেল। ছেলেটা জানায় বাতাসে ভয়ের গন্ধ টের পাওয়া যাচ্ছে। কেউ কিন্তু তাকে কিছু বলেনি। আবারও সে কথাহীন ভাষা বুঝতে পারল। একেই বলে সার্বজনীন ভাষা। ইংরেজ ভদ্রলোক জানতে চাইলেন তারা বিপদগ্রস্ত কিনা। একবার আপনি মরুভূমিতে ঢুকে পড়েছেন, আর তো ফিরে যাওয়ার রাস্তা পাবেন না, উটচালক বলে। আর যেহেতু ফিরে যেতে পারছেন না, তাই চিন্তা একটি, তাহলে এগিয়ে যাওয়ার সবচেয়ে ভালো রাস্তা বের করা। বাকি সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিন, বিপদ আপদও। আর সে রহস্যময় সেই শব্দ বলে কথা শেষ করল, মাকতুব। আপনাকে এখন কাফেলার প্রতি আরও মনোযোগ দিতে হবে। উটচালক চলে যেতে ছেলেটা বলল ইংরেজ ভদ্রলোককে, আমরা অনেক ঘুরপথে চলব, তবে সবসময় কিন্তু একই দিকে যেতে থাকব। আর তোমার দরকার দুনিয়া সম্পর্কে আরও বেশি পড়া, জবাব দেন ইংরেজ ভদ্রলোক। বইপত্র এই ব্যাপারে কাফেলার মতোই। মানুষজন আর পশুর বিশাল সমাবেশটি আগের চেয়ে তাড়াতাড়ি চলতে শুরু করল। আর দিনগুলো সবসময় থাকে নীরব। তবে আগে রাতে আগুনের পাশে বসে লোকজন কথা বলতো, এখন সেই স্থানও নীরব হয়ে গেছে। এরপর একদিন কাফেলার নেতা সিদ্ধান্ত জানালেন, এখন থেকে রাতে আগুন জ্বালানো যাবে না। কাফেলা যাতে কারো নজরে না পড়ে, সেজন্য এই ব্যবস্থা। মুসাফিরেরা রাতে বৃত্তাকারভাবে পশুগুলোকে রাখার ব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে নিয়েছিল। তারা রাতের ঠান্ডা থেকে রক্ষা পেতে একসাথে মাঝখানে ঘুমাত। আর কাফেলার সর্দার তাদের অবস্থানের প্রান্তগুলোতে সশস্ত্র প্রহরী মোতায়েন করলেন। এক রাতে ঘুমাতে পারছিলেন না ইংরেজ ভদ্রলোক। তিনি ছেলেটিকে ডাকলেন। তারা ক্যাম্পের আশেপাশে বালিয়াড়ির মধ্যে হাঁটাহাঁটি করলেন। তখন পূর্ণিমা। ছেলেটা তার জীবনের কথা বলে ইংরেজ ভদ্রলোককে। ছেলেটা ক্রিস্টালের দোকানে কাজ করতে গিয়ে যে অগ্রগতি হাসিল করেছে, তা শুনে তিনি বিস্মিত হলেন। সবকিছু পরিচালনার মূলনীতি এটি, তিনি বললেন। আলকেমিতে আমরা একে বলি জগতের আত্মা। তুমি যখন মন প্রাণ দিয়ে কোনো কিছু কামনা করো, তখন সেটি হয়। যখন তুমি জগতের আত্মার সবচেয়ে কাছে থাকো, এটি সবসময় ইতিবাচক শক্তি। তিনি আরও বলেন, এটি স্রেফ কোনো মানব উপহার নয়। পৃথিবীর বুকে থাকা প্রতিটি জিনিসের আত্মা আছে। খনিজ, সবজি কিংবা প্রাণী, এমনকি নিছক কোনো চিন্তাই হোক না কেন, সবারই আত্মা আছে। পৃথিবীর প্রতিটি জিনিসই সবসময় রূপান্তরিত হয়, কারণ পৃথিবী জীবন্ত এবং এর আত্মা আছে। আমরা সেই আত্মার অংশ বিশেষ। এই কারণে আমরা খুব কমই বুঝতে পারি এটি আমাদের হয়ে কাজ করছে। সম্ভবত ক্রিস্টাল দোকানে বুঝতে পেরেছ, এমনকি কাচের সামগ্রীও তোমার সাফল্যের জন্য সহযোগিতা করেছে। ছেলেটা চাঁদ আর স্বচ্ছ বালুর দিকে তাকিয়ে বিষয়টি নিয়ে কিছুক্ষণ চিন্তা করল। মরুভূমি পাড়ি দেওয়ার সময় আমি কাফেলাকে লক্ষ্য করেছি, সে বলল। কাফেলা আর মরুভূমি একই ভাষায় কথা বলে। এই কারণে মরুভূমি অতিক্রম করার সুযোগ দেয় কাফেলাকে। সে কাফেলার প্রতিটি পদক্ষেপ পরীক্ষা করে, দেখে সে সময় মতো মরুদ্যানে যেতে পারবে কিনা। আমাদের কেউ যদি ওই ভাষা না বুঝে কেবল ব্যক্তিগত সাহসের উপর ভর করেই কাফেলায় যোগ দেয়, তবে ভ্রমণ আরও বেশি বিপজ্জনক হতে পারে। তারা চাঁদের দিকে তাকিয়ে সেখানে দাঁড়িয়ে থাকল। আর ওটি শুভ অশুভ ইঙ্গিতের জাদু। ছেলেটা বলল, আমি দেখেছি গাইডরা কিভাবে মরুভূমির ইঙ্গিত পড়ে, কিভাবে কাফেলার আত্মা মরুভূমির আত্মার সঙ্গে কথা বলে। ইংরেজ ভদ্রলোক বললেন, আমি কাফেলার দিকে আরও বেশি নজর দেব, আর আমি আপনার বই আরও ভালোভাবে পড়ব। ছেলেটা বলল,
এগুলো অদ্ভুত সব বই। এসব বইয়ে পারদ, লবণ, ড্রাগন আর রাজা বাদশাদের কথা লেখা। এগুলোর কিছুই সে বুঝতে পারে না। তবে একটি আইডিয়া সব বইয়ে বারবার বলা হয়েছে বলে মনে হচ্ছে, সেটি হল সবকিছুই মাত্র একটি জিনিসেরই প্রকাশ। একটি বইয়ে সে শিখেছে আলকেমি সাহিত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠটি রয়েছে মাত্র কয়েকটি লাইনে, তা একটি পান্নার উপর লেখা। ওটা হলো পান্নার ট্যাবলেট, জানালেন ইংরেজ ভদ্রলোক। মনে হলো ছেলেটাকে কিছু শেখাতে পেরে তিনি গর্ব অনুভব করছেন। তাহলে আমাদের এত সব বইয়ের দরকার কেন? ছেলেটা জিজ্ঞেস করল। যাতে আমরা ওই কয়েকটি লাইন বুঝতে পারি, ইংরেজ ভদ্রলোক জবাব দিলেন। তবে মনে হলো তিনি যা বললেন তাতে নিজেরই বিশ্বাস নেই। বিখ্যাত আলকেমিস্টদের কাহিনী থাকা বইটি ছেলেটার কাছে সবচেয়ে ভালো লাগল। এই লোকগুলো তাদের পুরো জীবন উৎসর্গ করে দিয়েছেন গবেষণাগারে ধাতুকে পরিশোধন করার কাজে। তারা বিশ্বাস করতেন কোনো ধাতুকে বছরের পর বছর উত্তপ্ত করা হলে সেটা থেকে অন্য উপাদান সরে যায়, এরপর বাকি যা থাকে তা হল জগতের আত্মা। জগতের আত্মা তাদেরকে পৃথিবীর বুকে থাকা সব কিছু বোঝার সুযোগ দেয়, কারণ ঠিক এই ভাষাতেই সব কিছু তথ্য আদান প্রদান করে। তারা এই আবিষ্কারকে বলেন সেরা সৃষ্টি। এর কিছু অংশ তরল, কিছু অংশ শক্ত। আপনি কি ভাষাটি বোঝার জন্য কেবল মানুষ আর শুভ অশুভ ইঙ্গিত লক্ষ্য করতে পারেন না? ছেলেটি জানতে চাইল। তোমার মধ্যে সবকিছুই বেশ সরলীকরণের বাতিক রয়েছে, একটু রেগে জবাব দিলেন ইংরেজ ভদ্রলোক। আলকেমি একটি সিরিয়াস বিষয়। বিশেষজ্ঞরা যেভাবে করেছেন প্রতিটি ধাপ ঠিক সেভাবেই করতে হয়। ছেলেটা শিখল সেরা সৃষ্টির তরল অংশকে বলে আবে হায়াত। এটি সব রোগ সারায়। এটি আলকেমিস্টদের বুড়ো হওয়া থেকে বিরত রাখে। আর এর শক্ত অংশকে বলে পরশ পাথর। পরশ পাথর পাওয়া সহজ কাজ নয়, বললেন ইংরেজ ভদ্রলোক। আলকেমিস্টরা বছরের পর বছর তাদের গবেষণাগারে ব্যয় করেন। ধাতুকে শোধন করার সময় তারা আগুন লক্ষ্য করেন। তারা অনেক সময় ব্যয় করেন আগুনের কাছে। এই আগুন ধীরে ধীরে দুনিয়ার অসার বস্তুরা যে নিষ্কাশন করে। তারা আবিষ্কার করেছেন ধাতুর শোধন তাদেরকেও পরিশোধিত করার ব্যবস্থা করে। ক্রিস্টাল ব্যবসায়ের কথা মনে পড়ল ছেলেটির। তিনি বলেছিলেন ছেলেটির জন্য ক্রিস্টাল সামগ্রী পরিষ্কার করা একটি ভালো কাজ। এতে করে সে খারাপ চিন্তা থেকে নিজেকে মুক্ত রাখতে পারবে। ছেলেটি আরো ভালো করে বুঝতে পারল যে কেউ নিজের দৈনন্দিন জীবন থেকেই আলকেমি শিখতে পারে। আর পরশ পাথর তো দুর্দান্ত একটি জিনিস। পাথরের একটি ছোট্ট টুকরা বিপুল পরিমাণ ধাতুকে সোনায় রূপান্তরিত করতে পারে। এই কথা শুনে ছেলেটি আলকেমির ব্যাপারে আরো বেশি আগ্রহী হয়ে উঠল। তার মনে হল একটু ধৈর্য ধরলে সেও সব কিছুকে সোনায় রূপান্তরিত করতে পারবে। সে অনেক লোকের জীবনী পড়েছে। ওইসব লোক এমন করেছেন। তাদের মধ্যে আছেন হেলভিটিয়াস, ইলিয়াস, ফুলক্যানিলি ও জাবির। দারুণ সব কাহিনী। সবাই তাদের লক্ষ্যে পৌঁছাতে পেরেছেন। তারা সফর করেছেন, জ্ঞানী লোকেদের সঙ্গে কথা বলেছেন, অবিশ্বাসীদের জন্য অলৌকিক ঘটনা দেখিয়েছেন। তারা পরশ পাথর ও আবে হায়াতের মালিক ছিলেন। তবে ছেলেটি যখন জানতে চাইল কিভাবে সেরা সৃষ্টি অর্জন করা যায়, তখন ভদ্রলোক পুরোপুরি বোকা বনে গেলেন। এগুলো স্রেফ ড্রয়িং, কোড করা নির্দেশনা এবং দুর্বোধ্য কিছু রচনা। তারা কেন সবকিছু এত জটিল করলেন? এক রাতে সে ইংরেজ ভদ্রলোককে জিজ্ঞাসা করল। ছেলেটি লক্ষ্য করল ইংরেজ ভদ্রলোক বেশ আবেগপ্রবণ হয়ে উঠলেন। তিনি তার বইপত্রগুলো বুঝতে পারছেন না, যাতে যারা বোঝার ব্যাপারে দায়িত্বশীল তারা কেবল বুঝতে পারেন। তিনি বললেন, ধরো আমরা সবাই যদি লোহাকে সোনায় রূপান্তরিত করে ফেলি, তবে সোনার দাম কমে যাবে না? যাদের ধৈর্য আছে, যারা গভীরভাবে অধ্যয়ন করতে চায়, কেবল তারাই যাতে সেরা সৃষ্টি আয়ত্ত করতে পারে, সেই জন্যই এই ব্যবস্থা।
ঠিক এই কারণেই আমি এই মরুভূমির মধ্যখানে আছি। আমি সত্যিকারের আলকেমিস্ট খুঁজছি। তিনি এসব কোডের অর্থ বের করতে আমাকে সাহায্য করবেন। এসব বই কখন লেখা হয়েছে? ছেলেটি জিজ্ঞাসা করল। কয়েকশো বছর আগে। ওসব দিনে তো তাদের কাছে প্রিন্টিং প্রেস ছিল না, ছেলেটি যুক্তি দিল। আলকেমি সম্পর্কে কোনোভাবেই সবাই জানতে পারত না। তাহলে তারা কেন এত ড্রয়িং দিয়ে এমন অদ্ভুত ভাষায় লিখেছেন? ইংরেজ ভদ্রলোক তাকে সরাসরি জবাব দিলেন না। তিনি বললেন, গত কয়েকদিন তিনি নজর রেখেছিলেন কিভাবে কাফেলা চলে, কিন্তু তিনি নতুন কিছুই শিখতে পারেননি। কেবলমাত্র একটি বিষয় লক্ষ্য করেছেন, তা হল যুদ্ধের কথা আরও বেশি বেশি করে বলা হচ্ছে। তারপর একদিন ছেলেটা বইগুলো ইংরেজ ভদ্রলোকের কাছে ফিরিয়ে দিল। তুমি কি কিছু শিখেছ? ইংরেজ ভদ্রলোক জানতে চাইলেন। জবাব শোনার জন্য তিনি খুবই আগ্রহী ছিলেন। যুদ্ধের আশঙ্কা নিয়ে চিন্তা এড়ানোর জন্যে কারো সঙ্গে কথা বলতে চাইছিলেন তিনি। আমি শিখেছি জগতের একটি আত্মা আছে। যেই আত্মাটি বুঝতে পারবে সেই সব কিছুর ভাষাও বুঝতে পারবে। আমি শিখেছি অনেক আলকেমিস্ট তাদের লক্ষ্যে পৌঁছাতে পেরেছেন। জগতের আত্মা পরশপাথর ও আবেহায়াত আবিষ্কারের কাজ সম্পন্ন করেছেন। তবে সবচেয়ে বড় কথা হল, আমি শিখেছি এসব জিনিস এত সহজ যে এগুলো একটি পান্নার গায়েও লেখা যেতে পারে। ইংরেজ ভদ্রলোক খুবই হতাশ হলেন। বছরের পর বছর গবেষণা, জাদুকরী প্রতীক, অদ্ভুত বাক্যরাজি, গবেষণাগারের সরঞ্জাম কিছুই ছেলেটাকে অভিভূত করতে পারেনি। তার আত্মা এইসব জিনিস বোঝার মতো বিকশিত হয়নি, তিনি ভাবলেন। তিনি তার বইপত্র ফিরিয়ে নিয়ে সেগুলো আবার ব্যাগে ভরে নিলেন। চলে যাও, গিয়ে কাফেলা দেখো, তিনি বললেন। ওই কাফেলা আমাকে কিছুই শেখাবে না। ছেলেটা ফিরে গেল গভীর মনোযোগে মরুভূমির নীরবতা লক্ষ্য করতে, পশুগুলোর তোলা বালি দেখতে। প্রত্যেকেরই শেখার নিজস্ব পন্থা রয়েছে, সে মনে মনে বলল। তার পথ আমার মতো নয়, কিংবা আমার পথও তার মতো নয়। তবে আমরা দুজনেই আমাদের নিয়তির অনুসন্ধানে নিয়োজিত, আর এই কারণে আমি তাকে শ্রদ্ধা করি। কাফেলা রাত দিন চলতে শুরু করল। মুখ বাঁধা বেদুইনরা এখন আগের চেয়ে ঘন ঘন এসে নানা তথ্য দিয়ে যাচ্ছিল। ছেলেটার ভালো বন্ধু হয়ে গিয়েছিল উটচালক। সে জানালো গোত্রীয় যুদ্ধ শুরু হয়ে গেছে। কাফেলা যদি মরুদ্যানে পৌঁছাতে পারে তবে তা হবে ভাগ্যের ব্যাপার। প্রাণীগুলোর দম শেষ হয়ে আসছিল। লোকজন কথা বলা আরও কমিয়ে দিয়েছে। রাতের সবচেয়ে খারাপ বিষয় ছিল নীরবতা। কেবল উটের গোঙানি শোনা যায় তখন। আগে উটের গোঙানিকে কেউ পাত্তা দিত না। এখন ওই সামান্য শব্দেই সবাই ভয় পেয়ে যায়, আশঙ্কা জাগে, এ হয়তো আক্রমণের সংকেত। তবে সেই উটচালকের মধ্যে যুদ্ধ নিয়ে ভয়ডর কিছু আছে বলে মনে হল না। আমি জীবিত আছি, সে এক রাতে খেজুর চিবুতে চিবুতে বলল। অন্ধকারে চারদিক ঢাকা, চাঁদ নেই, আগুনও নেই। আমি যখন খাই তখন কেবল তা নিয়েই চিন্তা করি। যখন ছুটে চলি তখন কেবল ছোটার দিকেই নজর থাকে আমার। আমাকে যখন যুদ্ধ করতে হয় তখন তা হয় অন্য যে কোনো দিনে মরার মতোই ভালো। যেহেতু আমি অতীতে বা ভবিষ্যতে বাঁচতে পারি না, আমি কেবল বর্তমান নিয়েই ভাবি। তুমি যদি বর্তমানের দিকে মনোযোগ দাও তবে তুমি সুখী মানুষ হতে পারবে। তুমি দেখবে মরুভূমিতে জীবন আছে, দেখবে আকাশে আছে তারার মেলা। আর গোত্রগুলো যুদ্ধ করছে কারণ তারা মানবজাতিরই অংশ। জীবন তোমার জন্য হয়ে যাবে একটি আনন্দ করার, মহা উৎসব করার জায়গা। কারণ আমাদের ঠিক বর্তমানের মুহূর্তটিতে বাস করার নামই জীবন। 2 রাত পর ঘুমানোর প্রস্তুতি নেয়ার সময় ছেলেটা অন্য সব রাতের মতোই আকাশের তারার দিকে তাকাল। সে দেখল পূর্ব দিগন্ত অন্য দিনের চেয়ে অনেক নিচে মাটিতে মিশে যাচ্ছে। তার মনে হল তারাগুলো মরুভূমির ঠিক উপরে অবস্থান করছে। ওই তো মরুদ্যান, উটচালক বলল।
তাহলে আমরা এখনই যাচ্ছি না কেন? ছেলেটি জানতে চাইল। কারণ এখন আমাদের ঘুমানোর সময়। সূর্য ওঠার সময় ছেলেটির ঘুম ভাঙল। আগের রাতে তার সামনে যেখানে ছোট ছোট তারা আছে বলে মনে হচ্ছিল, এখন সেখানে সীমাহীন খেজুর গাছ পুরো মরুভূমিতে ছড়িয়ে আছে। আমরা পেরেছি, বললেন ইংরেজ ভদ্রলোকটি। তিনিও খুব সকালে জেগেছেন। তবে ছেলেটা তখন শান্ত। সে মরুভূমির নীরবতার সঙ্গে একাত্ম হয়ে গেছে। সে কেবল গাছপালার দিকে তাকিয়েই পরিতৃপ্ত ছিল। পিরামিডে পৌঁছাতে তার এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। একদিন হয়তো এই সকাল তার কাছে স্রেফ একটি স্মৃতিতে পরিণত হবে। তবে এখন হলো বর্তমান মুহূর্ত। উটচালক একে বলেছিল উপভোগ করার সময়। অবশ্য সে তার অতীতের শিক্ষা ও ভবিষ্যৎ স্বপ্নের আলোকে নিজের মতো করে থাকতে চাইছে। যদিও একদিন খেজুর গাছ দর্শন নিছক একটি স্মৃতিতে পরিণত হবে, তবে ঠিক এই মুহূর্তে এটি ছায়া, পানি আর যুদ্ধ থেকে রক্ষা পাওয়ার ইঙ্গিতেরও ব্যবস্থা করে দিচ্ছে। গতকাল উটের গোঙানি ছিল বিপদের সংকেত। এখন খেজুর গাছের সারি হতে পারে কোনো অলৌকিক ঘটনার সূচনা। পৃথিবী অনেক ভাষায় কথা বলে, ছেলেটা ভাবল। সময় খুব দ্রুত ছোটে, ঠিক যেভাবে চলে কাফেলা, ভাবছিলেন আলকেমিস্ট। তিনি মরুদ্যানে শত শত লোক আর পশুর আগমন দেখছিলেন। নবাগতদের আগমনে লোকজন চিৎকার করছে, ধুলায় মরুভূমির সূর্যকে আড়াল করে ফেলেছে। মরুদ্যানের শিশুরা অচেনাদের আগমনে উৎসাহে ফেটে পড়ছে। আলকেমিস্ট দেখলেন গোত্রপতিরা কাফেলার নেতাকে স্বাগত জানাচ্ছেন, তার সাথে আন্তরিকভাবে কথা বলছেন। কিন্তু এসবের কিছুই আলকেমিস্টদের কাছে গুরুত্বপূর্ণ মনে হল না। তিনি আগেও অনেক লোককে আসতে দেখেছেন, যেতে দেখেছেন। মরুভূমি আগের মতোই রয়ে গেছে। তিনি দেখেছেন রাজা, বাদশাহ আর ফকিরের দল হেঁটে গেছে মরুভূমির বালির উপর দিয়ে। বাতাসে সবসময় বালিয়াড়ি বদলে যায়, কিন্তু তারপরও সেগুলো আগের মতোই বালিই রয়ে যায়। তিনি ছোটবেলা থেকে ঠিক এমনই দেখে আসছেন। সপ্তাহের পর সপ্তাহ ধরে হলুদ বালি আর নীল আকাশ দেখার পর মুসাফিররা যখন খেজুর গাছের সবুজ পাতা প্রথম দেখে, তখন আনন্দিত হয়। তিনি এই দৃশ্য সব সময় উপভোগ করেন। ঈশ্বর হয়তো মরুভূমি এই জন্যই সৃষ্টি করেছেন, যাতে মানুষ খেজুর গাছের প্রশংসা করতে পারে, তিনি ভাবলেন। তিনি বাস্তব বিষয়ে আরও মনোযোগী হওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি জানতেন কাফেলায় একজন আছেন, তাকে তার কাছ থেকে তার গোপন বিদ্যার কিছু অংশ শিখতে হবে। শুভ অশুভ ইঙ্গিত তাকে এমনই বলেছে। তিনি এখনও লোকটিকে চেনেন না, তবে দেখা হওয়া মাত্র তার প্রশিক্ষিত চোখ ঠিকই চিনে নেবে। তিনি আশা করছেন তার আগের ছাত্র যেমন সক্ষম ছিল, এই লোকও তেমন হবে। আমি জানি না এইসব জিনিস কেন মুখের কথা দিয়ে প্রকাশ করতে হবে, তিনি ভাবলেন। এটি ঠিক এমন নয় যে এগুলো গোপন বিষয়। ঈশ্বর তার রহস্যগুলো তার সব সৃষ্টির কাছেই সহজেই প্রকাশ করেন। এই সত্যের ব্যাপারে তার কাছে একটিমাত্র ব্যাখ্যাই আছে, তা হল জিনিসগুলো এভাবে সঞ্চারিত হওয়া উচিত, কারণ এগুলো তৈরি হয়েছে বিশুদ্ধ জীবন থেকে। আর ছবি বা শব্দে এই ধরনের জীবন প্রকাশ করা যায় না। লোকজন ছবি বা শব্দে মোহিত হয়ে পড়েছে বলেই জগতের ভাষাকে বিস্মৃতির আড়ালে ফেলে দিয়েছে। মরুদ্যান নামে যা দেখল তা বিশ্বাস করতে পারছিল না ছেলেটা। একবার ভূগোল বইয়ে ছবি দেখেছিল, মরুদ্যান হল কয়েকটি খেজুর গাছে ঘেরা একটি কূপ। কিন্তু তার সামনে যে মরুদ্যানটি আছে তা স্পেনের অনেক শহরের চেয়েও বড়। এখানে আছে ৩০০ কূপ, ৫০,০০০ খেজুর গাছ, পুরো এলাকা জুড়ে অগণিত রঙিন তাঁবু। আলিফ লায়লা ওয়ালায়লার মতো, ইংরেজ ভদ্রলোক বললেন। তখন তিনি আলকেমিস্টের সঙ্গে সাক্ষাতের জন্য অধৈর্য হয়ে উঠেছেন। তাদের ঘিরে ধরেছিল শিশুরা। তারা আগত পশু আর মানুষের দিকে তাকিয়েছিল
ঔৎসুক দৃষ্টিতে। মরুদ্যানের পুরুষেরা জানতে চাইছিল তারা কোনো যুদ্ধ দেখেছে কিনা, আর নারীরা কাড়াকাড়ি করছিল সওদাগরদের নিয়ে আসা কাপড় আর মূল্যবান রত্নপাথর নিয়ে। মরুভূমির নীরবতা এখানে সুদূরের স্বপ্ন। মুসাফিরেরা বিরামহীনভাবে কথা বলছিল, হাসছিল, চিৎকার করছিল। মনে হচ্ছিল তারা কল্পনার জগৎ থেকে আবার বাস্তবের পৃথিবীতে নিজেদের অবস্থায় ফিরে এসেছে। তারা ছিল স্বস্তিতে, আনন্দে। মরুভূমিতে থাকার সময় তারা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছিল। মরুদ্যানকে কেন সবসময় নিরপেক্ষ এলাকা বিবেচনা করা হয় তা ছেলেটাকে ব্যাখ্যা করে বোঝাল উটচালক। কারণ এখানকার অধিবাসীদের বেশিরভাগই নারী আর শিশু। মরুভূমির সবখানে আছে মরুদ্যান। গোত্রগুলো যুদ্ধ করে মরুভূমিতে। তারা মরুদ্যানকে আশ্রয় নেওয়ার স্থান হিসেবে ব্যবহার করে। কিছুটা কষ্ট করে কাফেলার সর্দার তাদের সবাইকে একত্রিত করে এখানে অবস্থান করার নিয়মকানুন বলে দিলেন। গোত্রীয় যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে এখানেই থাকতে হবে। আর তারা যেহেতু মুসাফির, তাই তাদেরকে এখানে যারা বাস করে তাদের সঙ্গে মিলেমিশে থাকতে হবে। তাদেরকে সর্বোত্তম সুযোগ সুবিধা দেওয়া হবে। মেহমানদারির রেওয়াজই এমন। তারপর তিনি তার প্রহরী সহ সবাইকে তাদের অস্ত্র গোত্রপতিদের নির্ধারিত লোকজনের কাছে জমা দিতে বললেন। এ হল যুদ্ধের আইন। কাফেলা সর্দার বললেন, মরুদ্যান কখনো সেনাবাহিনী বা সৈন্যদের আশ্রয় কেন্দ্র হতে পারে না। ছেলেটাকে বিস্মিত করে ইংরেজ ভদ্রলোক তার ব্যাগ থেকে ক্রোম প্লেট করা রিভলভার বের করে অস্ত্র সংগ্রহ করতে আসা লোকেদের হাতে দিলেন। রিভলভার কেন? সে জিজ্ঞাসা করল। এটি লোকজনের মধ্যে বিশ্বাস জন্মাতে আমাকে সাহায্য করে, ইংরেজ ভদ্রলোক জবাব দিলেন। এর মধ্যেই ছেলেটি তার গুপ্তধন নিয়ে ভেবেছে। সে তার স্বপ্নের যত কাছে আসছে কাজটি তত কঠিন মনে হচ্ছে। মনে হচ্ছে বুড়ো রাজা যেটিকে সূচনাকারীর ভাগ্য বলেছিলেন তা এখন আর কাজ করছে না। স্বপ্নের পিছু নিয়ে সে তার ধৈর্য আর সাহসের পরীক্ষা কেবল দিয়েই যাচ্ছে। কিন্তু তাকে তাড়াহুড়া করলে চলবে না, অধৈর্য হলেও হবে না। সে যদি আবেগের চোটে দ্রুত এগিয়ে যেতে থাকে তবে হয়তো তার জন্যে পথে ঈশ্বরের রেখে দেওয়া নিদর্শন আর ইঙ্গিত দেখতে পাবে না। ঈশ্বর সেগুলো আমার পথ জুড়ে রেখে দিয়েছেন, এই ভাবনায় সে নিজেই বিস্মিত হল। এর আগে পর্যন্ত সে ইঙ্গিতগুলোতে মনে করত এই দুনিয়ার বিষয়বস্তু, খাওয়া, ঘুমানো কিংবা ভালোবাসা কামনা করা বা চাকরি খোঁজার মতো কোনো বিষয়। সে এখনও এগুলোকে তার করণীয় সম্পর্কে ঈশ্বরের ভাষায় রেখে যাওয়া ইঙ্গিত বলে চিন্তা করেনি। কখনো ধৈর্যহারা হবে না, সে বারবার নিজেকেই সতর্ক করে দিল। বিষয়টি উটচালক এভাবে বলেছিল, খাওয়ার সময় খাবে আর যখন চলার সময় তখন চলবে। প্রথম দিন একেবারে সবাই জন্মের মতো ঘুমিয়ে নিল, ওই ইংরেজ ভদ্রলোক পর্যন্ত। ছেলেটার জন্য নির্ধারিত ছিল তার বন্ধু থেকে একটু দূরের জায়গা, তার সমবয়সী অন্য কয়েকটি ছেলের সঙ্গে একটি তাঁবুতে। তারা মরুভূমির মানুষ, বড় বড় নগরী সম্পর্কে তার গল্প শুনতে অদম্য আগ্রহী। ছেলেটা তার রাখাল জীবনের গল্প শোনাল তাদের। তারপর ক্রিস্টাল দোকানে তার অভিজ্ঞতার কথা বলতে যাচ্ছিল। তখনই তাঁবুতে হাজির হলেন ইংরেজ ভদ্রলোক। আমি তোমাকে সেই সকাল থেকে খুঁজে মরছি, বলতে বলতে ছেলেটাকে বাইরে নিয়ে এলেন তিনি। আলকেমিস্টের ঠিকানা খোঁজার জন্যে তোমার সাহায্য আমার দরকার। প্রথমে তারা কারো সাহায্য ছাড়াই তাকে খুঁজে বের করার চেষ্টা করল। আলকেমিস্ট সম্ভবত এই মরুদ্যানের অন্য সব লোকজনের থেকে ভিন্নভাবে বাস করেন। তার তাঁবুতে হয়তো সবসময় আগুন জ্বলতে থাকে। তারা সব কিছু অনুসন্ধান করল, দেখতে পেল মরুদ্যানটি তাদের কল্পনার চেয়েও অনেক বড়। এখানে শত শত তাঁবু আছে। আমরা প্রায় পুরো একটি দিন নষ্ট করলাম, ইংরেজ ভদ্রলোক বললেন। তারা তখন কাছের একটি কুয়োর সামনে বসতে যাচ্ছিলেন। কাউকে কি জিজ্ঞাসা করব? ছেলেটি জানতে চাইল। ইংরেজ ভদ্রলোক চাইছিলেন না তার এই সফরের উদ্দেশ্য সম্পর্কে অন্য কেউ জানুক, কিন্তু জিজ্ঞাসা না করে উপায়ও নেই, রাজি হলেন।
তবে যেহেতু ছেলেটা তার চেয়ে ভালো আরবি জানে, তাই তাকেই বললেন জিজ্ঞাসা করতে। ছেলেটা কুয়ো থেকে মশকে পানি ভরতে আসা এক নারীর কাছে গিয়ে জিজ্ঞাসা করল, সালাম, আপনি এই মরুদ্যানে আলকেমিস্ট কোথায় থাকে জানেন? ওই নারী বললেন তিনি এমন কাউকে চেনেন না। তাড়াহুড়ো করে ফিরে যেতে লাগলেন। তবে কেটে পড়ার আগে তিনি ছেলেটাকে উপদেশ দিয়ে গেলেন সে যেন কালো পোশাক পরা কোনো নারীর সঙ্গে কথা না বলে, কারণ কালো কাপড় পরা মানে বিবাহিতা, তার উচিত হবে ঐতিহ্যের প্রতি সম্মান দেখানো। ইংরেজ ভদ্রলোক হতাশ হলেন। তার মনে হলো দীর্ঘ সফর শেষে কিছুই প্রাপ্তি ঘটল না। ছেলেটিও দুঃখ পেল। তার বন্ধু তার নিয়তির দিকে ছুটছেন, আর কেউ যখন এ ধরনের কাজে নামে তখন পুরো মহাবিশ্ব তাকে সফল করার জন্যে একযোগে সাহায্য করার চেষ্টা করে। বুড়ো রাজা এমনই বলেছিলেন। তার কথা তো ভুল হতে পারে না। আমি এর আগে কখনো আলকেমিস্টদের কথা শুনিনি, ছেলেটা বলল। হয়তো এখানে কেউ নেই। ইংরেজ ভদ্রলোকের চোখ দুটি জ্বলে উঠল। কথা কি তাহলে এই, হয়তো এখানকার কেউ আলকেমিস্ট কি তাই জানে না? জিজ্ঞাসা করে দেখো তো, লোকজনের রোগবালাই সারায় কে? এরপর আরো কয়েকজন নারী এলো পানি নিতে, কিন্তু তাদের সবার পরনে ছিল কালো পোশাক। তাই ইংরেজ ভদ্রলোক চাপাচাপি করলেও ছেলেটা তাদের কাউকেই জিজ্ঞেস করল না। তারপর দেখা গেল এক লোককে। ছেলেটা এবার তাকে একটু ভিন্নভাবে জিজ্ঞাসা করল, রোগবালাই সারায় এমন কাউকে আপনি চেনেন? আল্লাহ সব রোগ সারায়। লোকটির সোজা সাপটা জবাব। আগন্তুকদের তিনি বেশ ভয় পাচ্ছিলেন। আপনারা হয়তো গুনিনের খোঁজ করছেন। লোকটি পবিত্র কোরআন থেকে কিছু আয়াত তেলাওয়াত করলেন, তারপর চলে গেলেন। আরেকজন এলেন। তিনি ছিলেন আরো বয়স্ক, সাথে ছোট বালতি। ছেলেটা ওই প্রশ্নই আবার করল। তোমরা কেন এমন ধরনের লোক খোঁজ করছো? তিনি জানতে চাইলেন। কারণ আমার বন্ধু এমন কারো সঙ্গে দেখা করার জন্য কয়েক মাস ধরে সফর করেছেন, ছেলেটা বলল। এই মরুদ্যানে এ ধরনের কেউ থাকলে তিনি অবশ্যই খুব শক্তিমান কেউ হবেন। বুড়ো একটু ভেবে বললেন, কেউই, এমনকি গোত্রপতিরাও ইচ্ছা করলেই তার সঙ্গে দেখা করতে পারেন না। তিনি চাইলেই কেবল পারা সম্ভব। যুদ্ধ থামা পর্যন্ত অপেক্ষা করো, তারপর কাফেলা চলে যাক। মরুদ্যানের জীবনে প্রবেশ করার চেষ্টা করো না, তিনি বললেন। তারপর হেঁটে চলে গেলেন। তবে ইংরেজ ভদ্রলোক খুশি হলেন, তিনি ঠিক পথেই চলেছেন। সব শেষে অল্প বয়স্কা এক নারী সেখানে এলো। তার পোশাক কালো ছিল না, তার কাঁধে ছিল একটি সুরাহি, হিজাব পরা, তবে মুখ খোলা। ছেলেটা তার দিকে এগিয়ে গেল আলকেমিস্ট সম্পর্কে জানতে। ওই মুহূর্তে মনে হল সময় থমকে গেছে। জগতের আত্মা তার মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে। সে মেয়েটির কালো চোখের দিকে তাকালো, দেখল তার ঠোঁট হাসি আর নির্বাক ভাবের মাঝামাঝি অবস্থায়। পৃথিবীর সবাই যে ভাষায় কথা বলে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি শিখেছিল ছেলেটা। এই এমন ভাষা যা দিয়ে পৃথিবীর সবাই তাদের হৃদয় বুঝতে পারে। এরই নাম ভালোবাসা। এর বয়স মানুষের চেয়ে বেশি, মরুভূমির চেয়েও প্রাচীন। দুই জোড়া আঁখি যখন মিলিত হয় তখন সম্ভবত এই শক্তিরই প্রকাশ ঘটে, ঠিক যেমন এখানে কুয়োর কাছে ঘটেছে। মেয়েটা হাসল। নিশ্চয়ই এটি শুভ লক্ষণ। এর অপেক্ষাতেই ছিল ছেলেটা, যদিও জীবনে কখনো সে তা বুঝতে পারেনি। এই লক্ষণই সে কামনা করেছিল তার ভেড়ার পালে, বইতে, ক্রিস্টালের মধ্যে আর মরুভূমির নীরবতায়। এটা জগতের বিশুদ্ধতম ভাষা। এর জন্যে কোনো ব্যাখ্যার দরকার হয় না, ঠিক যেমন সীমাহীন সময় পাড়ি দিতে মহাবিশ্বের কারো প্রয়োজন হয় না। ওই মুহূর্তে ছেলেটা বুঝল সে তার জীবনের একমাত্র কাঙ্ক্ষিত নারীর সামনে উপস্থিত। আর কোনো কথা বিনিময় ছাড়াই নারীটিও একই জিনিস বুঝল।
দুনিয়ার অন্য যে কোনো কিছুর চেয়ে ছেলেটা এ ব্যাপারে অনেক বেশি নিশ্চিত। তাকে তার মা বাবা আর দাদা দাদি বলেছিলেন সে অবশ্যই কারো প্রেমে পড়বে, কবুল বলার আগে সে সত্যি কাউকে জানবে। তবে এভাবে যারা বোঝে তারা সম্ভবত সার্বজনীন ভাষা শেখেনি, কারণ কেউ ওই ভাষা জানলে সে বুঝতে পারবে দুনিয়ায় কেউ তোমার জন্য অপেক্ষা করছে, তা তুমি মরুভূমির মাঝখানেই থাকো কিংবা কোনো বড় শহরেই বাস করো। আর যখন এই ধরনের দুজন পরস্পরের সামনে আসে, তাদের চোখ দুটি অন্য দুটি চোখে হারিয়ে যায়, তখন অতীত আর ভবিষ্যৎ হয়ে পড়ে গুরুত্বহীন, কেবল থাকে ওই মুহূর্তই। এবং অবিশ্বাস্য নিশ্চয়তায় সূর্যের নিচে থাকা সব কিছু মাত্র একটি হাতেই লেখা হয়। ওই হাতই ভালোবাসা জাগিয়ে দেয়, দুনিয়ার প্রতিটি ব্যক্তির জন্য জোড়া আত্মা তৈরি করে। এই ধরনের ভালোবাসা ছাড়া কারো স্বপ্নেরই কোনো মানে হয় না। মাকতুব, ছেলেটা ভাবল। ইংরেজ ভদ্রলোক ছেলেটাকে নাড়া দিয়ে বললেন, কি হলো, তাকে জিজ্ঞাসা করো। ছেলেটা তখন মেয়েটির দিকে এগিয়ে গেল। মেয়েটি হাসল, ছেলেটিও ঠিক তাই করল। তোমার নাম কি? ছেলেটি জিজ্ঞাসা করল। ফাতিমা, মেয়েটা জবাব দিল চোখ দুটি নামিয়ে। আমাদের দেশেও অনেক মেয়েকে এই নামে ডাকা হয়। আমাদের নবীর মেয়ের নামও এই, ফাতিমা বলল। আমাদের সেনাবাহিনী দুনিয়ার সব জায়গায় এই নাম নিয়ে গেছে, সুন্দরী মেয়েটা গর্বের সঙ্গে বলল। ইংরেজ ভদ্রলোক আবার তাগাদা দিলেন, লোকজনের রোগ সারায় এমন কারো কথা সে জানে কিনা। ওই লোক তো দুনিয়ার সব রহস্য জানেন, মেয়েটা বলল। তিনি মরুভূমিতে জিনেদের সঙ্গেও কথা বলেন। জিনেরা হলো ভালো আর খারাপ আত্মা। মেয়েটা তখন দক্ষিণের দিক দেখালো, সেখানেই অদ্ভুত লোকটি থাকেন। তারপর সে সোরাহি ভরে চলে গেল। ইংরেজ ভদ্রলোকটিও হাওয়া হয়ে গেলেন আলকেমিস্টকে খুঁজতে। ছেলেটা আরও কিছুক্ষণ বসে রইল কুয়োর কাছেই। তার মনে পড়ল তারিফায় একদিন ভূমধ্য সাগরের বাতাস তার কাছে এই নারীর সুগন্ধ বয়ে এনেছিল। সে বুঝতে পারল এই নারীর অস্তিত্ব সম্পর্কে জানার আগে থেকেই সে তাকে ভালোবাসত। সে উপলব্ধি করল এই মেয়ের জন্য তার ভালোবাসাই তাকে পৃথিবীর সব গুপ্তধন আবিষ্কারে সক্ষম করে তুলবে। পরদিন আবার গেল সে ওই কুয়োর কাছে। আশা ছিল মেয়েটাকে দেখবে। সে আশ্চর্য হল সেখানে ইংরেজ ভদ্রলোককে দেখে। তিনি মরুভূমির দিকে তাকিয়েছিলেন। আমি তার জন্য সারাটি বিকেল আর সন্ধ্যা অপেক্ষায় থেকেছি, ইংরেজ ভদ্রলোক বললেন। তিনি এলেন রাতের প্রথম প্রহরের পর। কি চাই তাকে বললাম, আর তিনি জানতে চাইলেন আমি কখনো লোহাকে সোনা বানিয়েছি কিনা। আমি বললাম তা শেখার জন্যই এখানে এসেছি। তিনি আমাকে বললেন, তোমার উচিত লেগে থাকা। তিনি কেবল এটুকুই বললেন, চেষ্টা করে যাও। ছেলেটা কিছু বলল না। হতভাগা ইংরেজ ভদ্রলোক কত পথ পাড়ি দিয়ে এসেছেন নতুন কিছু জানার জন্যে, অথচ তাকে কিনা বলা হলো তিনি এতদিন ধরে যা করে আসছিলেন তাই যেন বারবার করতে থাকেন। তাহলে চেষ্টা চালিয়ে যান, ছেলেটা বলল ইংরেজ ভদ্রলোককে। আমি তো সেটিই করতে চাচ্ছি, আমি এখন শুরু করছি। ইংরেজ ভদ্রলোক চলে যাওয়া মাত্রই ফাতিমা এলো, সোরাহি ভরল পানিতে। আমি এসেছি তোমাকে মাত্র একটি কথা বলতে, ছেলেটি বলল। আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে ভালোবাসি আমি। মেয়েটি সোরাহি ফেলে দিল, পানি গড়িয়ে পড়ল। আমি তোমার জন্য প্রতিটি দিন এখানে অপেক্ষা করব। আমি পিরামিডের কাছে থাকা গুপ্তধন খুঁজতে মরুভূমি পাড়ি দিয়েছি। যুদ্ধকে মনে হয়েছিল অভিশাপ, কিন্তু এখন মনে হচ্ছে এই যুদ্ধ তো আমার জন্য রহমত। এই যুদ্ধই আমাকে তোমার কাছে এনে দিয়েছে। যুদ্ধ একদিন শেষ হবে, মেয়েটা বলল। ছেলেটা চারপাশের খেজুর গাছগুলোর দিকে তাকালো। তার রাখাল আমলের কথা মনে পড়ল। আবারও সে রাখাল হতে পারে। গুপ্তধনের চেয়ে ফাতেমা তার কাছে অনেক বেশি মূল্যবান। গোত্রের লোকজন সবসময় গুপ্তধনের খোঁজ করে, মেয়েটা বলল। মনে হলো সে বুঝতে পেরেছে
ছেলেটি কি চিন্তা করছে। আর মরুভূমির নারীরা তাদের গোত্রের পুরুষদের জন্য গর্বিত। ফাতিমা আবার সুরাহি ভরে চলে গেল। এরপর থেকে প্রতিদিন ছেলেটা কুয়োর কাছে গিয়ে ফাতিমার অপেক্ষায় থাকে। সে তার রাখাল জীবনের কাহিনী শোনায়, রাজার কথা জানায়, ক্রিস্টাল দোকানের গল্প বলে। তারা বন্ধু হয়ে যায়। মেয়েটার সঙ্গে তার 15 মিনিটের সময়টুকু ছাড়া একটি দিনও কাটতে চায় না। একদিন কাফেলার সর্দার তার কাফেলার সবাইকে এক সভায় ডাকলেন। তখন মরুদ্যানে আসার প্রায় 1 মাস হয়ে গেছে। আমরা জানি না কখন এই যুদ্ধ শেষ হবে, তাই আমরা আমাদের সফর অব্যাহত রাখতে পারছি না। যুদ্ধ আরও দীর্ঘ সময় লাগতে পারে, হয়তো কয়েক বছরও থাকতে পারে। উভয় পক্ষেই শক্তিশালী বাহিনী আছে, আর যুদ্ধটা উভয় বাহিনীর কাছেই গুরুত্বপূর্ণ। এটি মন্দের বিরুদ্ধে ভালোর যুদ্ধ নয়, এটি ক্ষমতার ভারসাম্যের জন্য লড়াইরত শক্তিগুলোর মধ্যেকার যুদ্ধ। আর এই ধরনের যুদ্ধ যখন শুরু হয় তখন অন্য সব যুদ্ধের চেয়ে বেশি সময় লাগে, কারণ আল্লাহ তখন উভয় পক্ষের মধ্যেই থাকেন। লোকজন তাদের থাকার জায়গায় ফিরে গেল। ছেলেটা ওই বিকেলে গেল ফাতিমার সঙ্গে দেখা করতে। সে তাকে সকালের বৈঠকের কথা বলল। তুমি আমাদের দেখা হওয়ার দিনটিতে, ফাতিমা বলল, তুমি আমায় বলেছিলে তুমি আমাকে ভালোবাসো। তারপর তুমি আমাকে সার্বজনীন ভাষা আর জগতের আত্মার কথা শিখিয়েছিলে। ওই কারণেই আমি তোমার অংশে পরিণত হয়েছি। ছেলেটা তার গলার আওয়াজ শুনল। মনে হলো খেজুর গাছে বাতাসের আওয়াজের চেয়েও এই শব্দ অনেক সুন্দর। আমি এই মরুদ্যানে অনেক সময় ধরে তোমার অপেক্ষা করছি। আমি আমার অতীত, আমার ঐতিহ্য, মরুভূমির পুরুষেরা নারীদের কাছ থেকে যে ধরনের আচরণ আশা করে সবই ভুলে গেছি। একেবারে ছোটকাল থেকেই আমি স্বপ্ন দেখেছি মরুভূমি আমার জন্য চমৎকার একটি উপহার আনবে। এখন আমার উপহার এসে পড়েছে, আর তা হলো তুমি। ছেলেটা তার হাত ধরতে চাইল, কিন্তু ফাতিমার 2 হাত তার জগের হাতল ধরে থাকল। তুমি আমাকে বলেছ তোমার স্বপ্নের কথা, বুড়ো রাজার কথা বলেছ, গুপ্তধনের কথা জানিয়েছ, শুভ অশুভ ইঙ্গিতের কথাও বলেছ। আর তাই আমি এখন কিছুই ভয় করি না, কারণ ওইসব ইঙ্গিতই তোমাকে আমার কাছে নিয়ে এসেছে। আর আমি তোমার স্বপ্নের অংশ, তোমার নিয়তির অংশ, তুমি এমন কথাই বলেছ। আর এই কারণেই আমি চাই তুমি তোমার স্বপ্নের দিকে ছুটতে থাকো। তোমাকে যদি যুদ্ধ শেষ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হয় তবে অপেক্ষা করো, আর তোমাকে যদি এর আগেই যেতে হয় তবে তোমার স্বপ্নের সন্ধানে বেরিয়ে পড়ো। বাতাসে বালিয়াড়ি বদলে যায়, কিন্তু মরুভূমি কখনো বদলায় না। আর আমাদের একে অপরের ভালোবাসার ক্ষেত্রেও একই কথা খাটে। মাকতুব, মেয়েটা বলল, আমি সত্যিই তোমার স্বপ্নে থেকে থাকলে তুমি একদিন ঠিক ফিরে আসবে। ওই দিন বিদায় নেওয়ার আগে ছেলেটা মনে কষ্ট পেল। তার জানা বিবাহিত রাখালদের কথা তার মনে পড়ল। দূরের মাঠে যাওয়ার বিষয়টি স্ত্রীদের বোঝানো তাদের জন্য অনেক কঠিন হতো। তারা যাদের ভালোবাসে তাদের সঙ্গে থাকার জন্য ভালোবাসার দরকার পড়ে। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন পাওলো কোয়েলহোর লেখা দ্য আলকেমিস্ট। আজ 4র্থ পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।